ইম্পারেটিভ সেন্টেন্স মানে মেইনলি আমরা বাংলাতে যাকে বুঝি আদেশসূচক বাক্য। এবার নামটা আদেশসূচক, কিন্তু সবসময় যে আদেশ বোঝায় এরকম নয়। আদেশ বা অর্ডার ছাড়াও রিকোয়েস্ট, অ্যাডভাইস, সাজেশন এগুলো বোঝাতে পারে। যখন যেটা বোঝাবে আমাদের সেইভাবে সেন্টেন্সগুলো চেঞ্জ করতে হবে। কতগুলো ইম্পারেটিভ সেন্টেন্সের এক্সাম্পল দেখো, যেমন কাম হিয়ার, সিট ডাউন, প্লিজ গিভ মি আ পেন। দেখো প্রথম সেন্টেন্সে কাম হিয়ার এটা কি বোঝাচ্ছে? এটা একটা অর্ডার বোঝাচ্ছে। সিট ডাউন এটা অর্ডারও হতে পারে, আবার রিকোয়েস্টও হতে পারে। প্লিজ গিভ মি আ পেন এটা যেহেতু প্লিজ দেওয়া আছে আমরা পরিষ্কার বুঝতে পারছি এটা একটা রিকোয়েস্ট। এই সেন্টেন্সগুলো অ্যাসার্টিভ সেন্টেন্স বা ইন্টারোগেটিভ সেন্টেন্সের থেকে একটু আলাদা এই অর্থে যে এই সেন্টেন্সগুলোর ক্ষেত্রে কিন্তু কোনো সাবজেক্ট থাকে না। অ্যাকচুয়ালি সাবজেক্ট থাকে কিন্তু সেটা উহ্য থাকে। যেমন ধরো কাম হিয়ার, এটার মানে কি? কাম হিয়ার মানে ইউ কাম হিয়ার অ্যাকচুয়ালি। তো আমরা ইউ কথাটা লিখি না, আমরা শুধু লিখি কাম হিয়ার। এরমভাবেই সিট ডাউন মানে ইউ সিট ডাউন। তো যাই হোক, তো ইম্পারেটিভ সেন্টেন্সের আরও একটা ব্যাপার দেখো, ইম্পারেটিভ সেন্টেন্সের যে ভার্ব থাকে সেই ভার্বটা কিন্তু সবসময় রুট ফর্ম অফ ভার্ব হয়। যেমন কাম, সিট, গিভ এই তিনটেই কিন্তু রুট ফর্ম অফ ভার্ব। এবার তোমরা রুট ফর্ম অফ ভার্ব জানো কি? যদি না জেনে থাকো আমি একটু বলে দিচ্ছি। রুট ফর্ম অফ ভার্ব হচ্ছে, যেমন ধরো এখানে একটা চার্ট, ভালো করে চার্টটা দেখে নাও। আমরা V1, V2, V3 এগুলো তো জানি, যেমন গো, ওয়েন্ট, গান। কিন্তু এই গো, ওয়েন্ট, গান এই ভার্বের রুট ফর্ম হচ্ছে গো। V1 গো হতে পারে, আবার গোজও হতে পারে, কিন্তু রুট ফর্ম কিন্তু কখনো গোজ হবে না। আবার দেখো বি ভার্ব, তোমরা জানো বি ভার্বের V1 হচ্ছে অ্যাম, ইজ, আর, V2 হচ্ছে ওয়াজ, ওয়ের, আর V3 হচ্ছে বিন, কিন্তু এটা রুট ফর্ম কিন্তু বি। এবার এই রুট ফর্ম ব্যাপারটা আমরা যদি পরিষ্কারভাবে বুঝে যাই তাহলে এরপরে আরও একটা জিনিস আমাদের বুঝতে হবে, সেটা হচ্ছে ইনফিনিটিভ ফর্ম। এবার ইনফিনিটিভ ফর্ম কীরকম হয়? ইনফিনিটিভ ফর্ম হচ্ছে টু প্লাস রুট ফর্ম অফ ভার্ব। টু এর পর ভার্বের রুট ফর্ম বসিয়ে একটা ফর্ম তৈরি হয়, সেটা হচ্ছে ইনফিনিটিভ ফর্ম অফ ভার্ব। যেমন টু সি, টু ফাইন্ড, টু গো, টু বি। যেমন টু বি এক্সাম্পলটাই শুধু দেখো, টু বি এখানে বি ভার্বের রুট, বি ভার্ব মানে বি ভার্বের রুট ফর্ম, এটা কিন্তু V1 নয়। V1 তো অ্যাম, ইজ, আর, টু অ্যাম, টু ইজ, টু আর কিন্তু হয় না, সবসময় রুট ফর্ম, তার মানে সবসময় হবে টু বি। তো এটা আমাদের প্রয়োজন আছে যখন ইম্পারেটিভ সেন্টেন্সকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট ন্যারেশনে কনভার্ট করব। এবারে দেখো স্ক্রিনে তিনটে এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি। দ্য টিচার সেড টু আস, ওপেন ইয়োর বুক অ্যাট পেজ 10। শ্যামল সেড টু মি, প্লিজ গিভ মি ইয়োর বুক। দ্য ডক্টর সেড, টেক রেস্ট। এখানে দেখো দ্য টিচার সেড টু আস, ওপেন ইয়োর বুক অ্যাট পেজ 10, এটা টিচার বলছে বইয়ের 50 নম্বর পাতা খোলো। তাহলে টিচার এখানে কি অর্ডার দিচ্ছে, না রিকোয়েস্ট করছে, না কোনো অ্যাডভাইস দিচ্ছে? আমরা পরিষ্কার বুঝতে পারছি এখানে টিচার অর্ডার দিচ্ছেন। তো টিচার যদি অর্ডার দিয়ে থাকেন তাহলে এই যেখানে রিপোর্টিং ভার্বটি আছে, এখানে রিপোর্টিং ভার্ব কী আছে? রিপোর্টিং ভার্ব আছে সেইড টু। সেইড টু যদি হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে সেইড টু চেঞ্জ করে আমরা লিখব অর্ডার্ড। যদি অর্ডার বোঝায় তাহলে অর্ডার্ড, তাহলে রিপোর্টিং ভার্ব চেঞ্জ হয়ে যাবে অর্ডার্ড, অথবা অর্ডার, অথবা অর্ডার্স টেন্স অনুযায়ী। যদি রিকোয়েস্ট বোঝায় তাহলে সেই অনুযায়ী রিপোর্টিং ভার্ব চেঞ্জ হবে, আবার অ্যাডভাইস বোঝালেও তাই। তো মোটামুটি রিপোর্টিং ভার্বগুলো চেঞ্জ হয়ে কি কি হতে পারে আমি একটা দেখো লিস্ট দিয়েছি। অর্ডার হতে পারে, রিকোয়েস্ট হতে পারে, অ্যাডভাইস হতে পারে। অ্যাডভাইস স্পেলিংটা একটু খেয়াল করবে, ADVISE এটা কিন্তু ভার্ব, আর ADVICE ওটা হচ্ছে নাউন। আবার হতে পারে বেগ, কম্যান্ড, সাজেস্ট অর প্রপোজ। এইগুলো রিপোর্টিং ভার্ব। আমরা এরপরে যখন কনভার্ট করব ডিরেক্ট থেকে ইনডিরেক্ট ন্যারেশন তখন এই ভার্বগুলো ইউজ করব। এবার প্রথম এক্সাম্পল দেখো, দ্য টিচার সেড টু আস, ওপেন ইয়োর বুক অ্যাট পেজ 10। দ্য টিচার অর্ডার আস,
এখানে said to এর জায়গায় আমরা ordered বসালাম, তাহলে the teacher ordered us। এইবারে আমরা কি করব, যেখানে কমা আছে অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা কি করতাম, কমার জায়গাতে দ্যাট বসাতাম। ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা কি করেছি, ইন্টারোগেটিভ সেন্টেন্সে কমার জায়গাতে আমরা হয় যদি WH কোয়েশ্চেন থাকে তাহলে WH ওয়ার্ডটাকেই বসিয়েছি, আর যদি WH কোয়েশ্চেন না হয়, যদি ইয়েস নো কোয়েশ্চেন হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা ইফ বা ওয়েদার বসিয়েছি। কিন্তু এখানে যেহেতু এটা ইম্প্যারেটিভ সেন্টেন্স, এর আগে আমি বললাম ইনফিনিটিভ ফর্ম, তো এখানে আমাদের একটা ইনফিনিটিভ ফর্ম বসাতে হবে। দেখো, দ্য টিচার অর্ডার আস, তারপরে ওপেন আছে, এই ওপেনের আগে আমরা একটা টু বসিয়ে দেব। দ্য টিচার অর্ডার্ড আস টু ওপেন আওয়ার বুক অ্যাট পেজ 10। আমরা ওপেন যে ভার্বটা আছে, এই ভার্বটা হচ্ছে ভার্বের রুট ফর্ম, এই ভার্বটা হচ্ছে রুট ফর্ম। এই রুট ফর্মের আগে যদি টু বসাই তাহলে যে ফর্মটা হয় সেটাকে আমরা কি বলি, একটু আগেই দেখালাম, সেটা ইনফিনিটিভ ফর্ম। তাহলে একটা ইনফিনিটিভ ফর্ম এখানে বসাতে হবে। তাহলে সোজাসুজি যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে অর্ডার্ড আস লেখার পর আমরা টু লিখব, টু এর পর ভার্ব থেকে, মানে ইনভার্টেড কমার মধ্যে যাই থাকুক না কেন, ভার্বের পর থেকে আমরা পরপর লিখে যাব। শুধু চেঞ্জ করব কি, প্রোনাউন যেগুলো আছে, প্রোনাউন বা নাউন, সেইগুলো প্রয়োজন অনুসারে চেঞ্জ করব। যেমন দেখো, দ্য টিচার অর্ডার আস টু ওপেন হলো। এবার ইয়োর বুক মানে কার বুক, টিচার কাকে বলেছে, আমাদেরকে বলেছে, তাহলে বুক কাদের, আমাদের বুক, তাহলে এখানে লিখব আওয়ার বুক। তারপর অ্যাট পেজ 10। শ্যামল সেইড টু মি প্লিজ গিভ মি ইয়োর বুক। এখানে প্লিজ কথাটা আছে, তো আমরা বুঝতেই পারছি এটা একটা রিকোয়েস্ট। সেই ক্ষেত্রে আমরা রিপোর্টিং ভার্ব চেঞ্জ করে দেবো রিকোয়েস্টেড। শ্যামল রিকোয়েস্টেড মি, তারপর টু বসাতে হবে, টু বসালাম। তারপর এর আগের এক্সাম্পলটাতেই আমরা দেখেছি টু এর পর কিন্তু রুট ফর্ম অফ ভার্ব বসাতে হবে। তো ভার্ব কোথায় আছে, প্লিজ গিভ মি ইয়োর বুক, ভার্ব কোনটা, গিভ। তাহলে টু এর পরেই গিভ লিখব, প্লিজ কথাটা লিখব না, প্লিজ কথাটা লেখার প্রয়োজন নেই, কারণ রিকোয়েস্টেড কথাটার মধ্যেই প্লিজ আছে। তাহলে টু এর পর গিভ, তারপরে মি আছে, মি মানে কাকে বোঝাচ্ছে, মি মানে শ্যামলকে বোঝাচ্ছে। শ্যামল বলছে আমাকে যে আমাকে একটা বই দাও, তাহলে শ্যামল নিজে বই চাইছে, তার মানে টু গিভ হিম, হিম মানে শ্যামলকে। হিম কার বুক, ইয়োর বুক ছিল, ইয়োর বুক মানে এখানে মিকে বোঝাচ্ছে, আমার বুক, তার মানে এখানে লিখব মাই বুক। এরপরের এক্সাম্পল, দ্য ডক্টর সেইড টেক রেস্ট। এবার ডক্টর বলল টেক রেস্ট, এবার এখানে প্লিজ নেই, প্লিজ থাকলে আমরা বুঝতাম এটা রিকোয়েস্ট, তাহলে এটা অর্ডার হতে পারে অথবা অ্যাডভাইস হতে পারে। কিন্তু ডক্টর কি অর্ডার দেন না অ্যাডভাইস করেন, ডক্টর অ্যাডভাইস করেন, তাহলে আমরা লিখব দ্য ডক্টর অ্যাডভাইসড, তারপর কমার জায়গায় লিখব টু, টু এর পর ভার্ব, ভার্ব কি আছে টেক, টেক রুট ফর্ম, তাহলে রুট ফর্ম টেক লিখলাম, তারপর রেস্ট। এরপরে এই এক্সাম্পলটি দেখো, এখানে ফাদার সেইড টু মি ডোন্ট রান ইন দ্য সান। এখানে কিন্তু না বাচক বলা আছে, রোদে দৌড়াদৌড়ি করো না, কোনো কিছু করতে মানা করেছে। এর আগেরগুলোতে সবগুলোতে আমরা দেখেছি কোনো কিছু কাজ করতে বলেছে, এখানে কিন্তু কাজ করতে মানা করেছে। সেই ক্ষেত্রে আমরা কি করব, এখানে দেখো ডোন্ট রান ইন দ্য সান, এটা একটা অর্ডার, ফাদার আমাকে অর্ডার দিয়েছে ডোন্ট রান ইন দ্য সান, তাহলে আমরা লিখলাম ফাদার অর্ডারড মি। এবারে যেহেতু ডোন্ট নাবাচক, নাবাচকের ক্ষেত্রে আর কিছুই না, টু এর আগে একটা নট বসিয়ে দেবো, এইটুকুই করতে হবে। টু এর আগে একটা নট বসাবো, তারপর যেরমভাবে আগের এক্সাম্পলগুলো করেছি সেরমভাবেই করে ফেলবো। তাহলে ফাদার অর্ডারড মি নট টু রান ইন দ্য সান। অবশ্য এই সেন্টেন্সটিকে আরও একভাবে করা যায়, টিচার আমাকে আদেশ করলো রোদে না যেতে, আবার এটাকে আমরা এভাবেও বলতে পারি টিচার আমাকে রোদে যেতে মানা করলো বা রোদে যেতে নিষেধ করলো। নিষেধ বা মানার ইংরেজি কি, নিষেধ বা মানার ইংরেজি হলো ফরবিড। ফরবিড, ফরবিডের তিনটে ফর্ম দেখো, ফরবিড, ফরবেড, ফরবিডেন। তাহলে ফাদার সেইড টু মি, সেইড টু আছে, তাহলে পাস্ট ফর্ম আছে, তো V2 যদি হয় তাহলে ফাদার ফরবেড, ফরবেড হচ্ছে V2,
তো ফাদার ফরবেড মি, এবারে কিন্তু যেহেতু ফরবেড মানেই নিষেধ করা, নাবাচক এখানেই আছে, তাহলে আর নট কথাটি লিখতে হবে না, তাহলে আমরা লিখব ফাদার ফরবেড মি টু রান ইন দ্য সান। এরপর একটা এক্সাম্পল দেখো, আই সেড টু দ্য টিচার প্লিজ এক্সপ্লেন গ্র্যাভিটি স্যার। এখানে বুঝতেই পারছো এটা একটা রিকোয়েস্ট, আমি টিচারকে রিকোয়েস্ট করেছি, তো স্বাভাবিকভাবেই আমি সেড টু এর জায়গায় রিকোয়েস্টেড লিখব। আই রিকোয়েস্টেড দ্য টিচার। যে জন্য আমি এই এক্সাম্পলটা দিয়েছি সেটা হলো, দেখো প্লিজ এক্সপ্লেন গ্র্যাভিটির পর কমা দিয়ে স্যার লেখা আছে, স্যার থাকতে পারে, ম্যাডাম থাকতে পারে, এরম যদি থাকে তাহলে স্যার ম্যাডাম কথাটাকে আমরা যখন আমরা ন্যারেশন চেঞ্জ করব এই কথাগুলোকে আর রাখবো না, তার বদলে কি করব, স্যার কথাটির মানে আসলে কি, আমরা খুব নম্রভাবে ভদ্রভাবে রিকোয়েস্ট করলাম, তাহলে কি লিখব, আই রিকোয়েস্টেড দ্য টিচার পোলাইটলি, এই কথাটাকে ইউজ করব। আই রিকোয়েস্টেড দ্য টিচার পোলাইটলি অথবা কাইন্ডলি, কাইন্ডলিও হতে পারে। আই রিকোয়েস্টেড দ্য টিচার পোলাইটলি টু এক্সপ্লেন গ্র্যাভিটি। নেক্সট এক্সাম্পল, শি সেড টু মি প্লিজ প্লিজ সেন্ড হিম আ মেসেজ। দেখো এর আগের এক্সাম্পলে আমরা প্লিজ দিয়ে করেছি, কিন্তু এখানে একটু ডিফারেন্ট, মানে সেন্সটা একটু বুঝে নিতে হবে। শি সেড টু মি প্লিজ প্লিজ সেন্ড হিম আ মেসেজ, এখানে কি বলতে চাইছে, সে কি বলতে চাইছে, সে বলতে চাইছে বারবার করে অনুরোধ করছে যে না এটা এটা কিন্তু তোমাকে করতেই হবে করতেই হবে। তো সেই ক্ষেত্রে নর্মাল রিকোয়েস্ট নয়, রিকোয়েস্টটা অনেকটা প্রার্থনার জায়গায় পৌঁছেছে, হাত জোর করে বলছে প্লিজ আমার এটা করো, হাত জোর করে বলার মতন। তো সেই ক্ষেত্রে আমরা রিকোয়েস্টেড কথাটা না রেখে আমরা লিখতে পারি শি বেগড, শি বেগড, অথবা ইমপ্লোর্ড কথাটাও লিখতে পারি, শি বেগড অর ইমপ্লোর্ড মি টু সেন্ড হিম আ মেসেজ। নেক্সট এক্সাম্পল, ফাদার সেড টু মি ডোন্ট ফরগেট টু সুইচ অফ দ্য ফ্যান বিফোর গোয়িং আউট। এটাও নাবাচক, আমরা ফরবেড দিয়ে করতে পারতাম, অথবা রিকোয়েস্ট বা অর্ডার, এখানে ফাদার রিকোয়েস্ট করছে না নিশ্চয়ই, এখানে অর্ডার করছে, ফাদার সেড টু মি ডোন্ট ফরগেট টু সুইচ অফ দ্য ফ্যান বিফোর গোয়িং আউট। তো সেভাবে না করে আরও একভাবে করা যেতে পারে, সেটা দেখে নাও, সেটা হচ্ছে ফাদার রিমাইন্ডেড মি, ফাদার রিমাইন্ডেড মি, ফাদার আমাকে স্মরণ করিয়ে দিল, তার মানে এই কথাটা বাবা আমাকে অনেকবারই বলে, তবুও আরও একবার বলে দিল, আরও একবার আমাকে স্মরণ করিয়ে দিল যে তুমি বাইরে যাওয়ার আগে অবশ্যই ফ্যানটা সুইচ অফ করো। তো এসব ক্ষেত্রে আমরা রিমাইন্ড কথাটা ব্যবহার করতে পারি, ফাদার রিমাইন্ডেড মি টু সুইচ অফ দ্য ফ্যান বিফোর গোয়িং আউট। নেক্সট দেখো, কিছু কিছু ইম্পারেটিভ সেন্টেন্স লেট দিয়ে শুরু হয়, সেই লেট দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্সগুলো যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা ইনডিরেক্ট ন্যারেশন কীভাবে করব। লেট মোটামুটি যে মিনিং ক্রিয়েট করে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে তা হলো সাজেশন, প্রপোজাল অথবা রিকোয়েস্ট। লেট বলতে যদি সাজেশন বা প্রপোজাল বোঝায় তাহলে কীরকমভাবে আমরা করব। দেখো, মাই ফ্রেন্ড সেড টু মি লেট আস প্লে ক্রিকেট নাও। এবার বন্ধু আমাকে বলেছে চলো আমরা ক্রিকেট খেলি, তারপরে বন্ধু আমাকে একটা প্রস্তাব দিল, একটা সাজেশন দিল, চলো ক্রিকেট খেলি। তাহলে আমরা কি করব, মাই ফ্রেন্ড সাজেস্টেড টু মি, অথবা সাজেস্টেড টু এর জায়গায় আমরা প্রপোজ টুও লিখতে পারি, মাই ফ্রেন্ড সাজেস্টেড টু অথবা প্রপোজ টু মি। এইবারে যেরমভাবে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন করেছি ঠিক একই রকম উপায়ে এখানেও কিন্তু দ্যাট বসাবো, এবং দ্যাটের পর আমরা কি বসাই, দ্যাটের পর সাবজেক্ট বসিয়ে তারপর যেটা করতে হবে, লেটের জায়গায় ভার্বটা ছিল লেট, লেটের জায়গাতে আমরা বসাবো শুড, তারপর যা আছে তাই বসিয়ে দেবো। তাহলে কি হলো, মাই ফ্রেন্ড সাজেস্টেড টু মি দ্যাট উই শুড প্লে ক্রিকেট দেন। নাও ছিল, নাও হয়ে গেল দেন। তাহলে লেটের জায়গায় আমরা বসালাম শুড। কখন লেটের জায়গায় শুড বসাবো, যখন সাজেশন বা প্রপোজাল বোঝাবে। এবার লেট যদি রিকোয়েস্ট বোঝায় অথবা আস্কিং ফর পারমিশন বোঝায়, অথবা এমন কিছু যেটা সাজেশন বা প্রপোজাল নয়, সাজেশন প্রপোজাল বাদ দিয়ে অন্য কিছু বোঝালে তখন কি হবে। যেমন এখানে দেখো, স্বপন সেড টু মি লেট মি কাম ইন।
স্বপন আমাকে বলল আমাকে আসতে দাও। এটা স্বপন কিন্তু আমার কাছে পারমিশন চাইছে, ভেতরে ঢোকার পারমিশন চাইছে, তাহলে এটা রিকোয়েস্ট। তাহলে কি লিখব? স্বপন রিকোয়েস্টেড মি দ্যাট, একই রকমভাবে যেটা দেখালাম অ্যাসার্টিভ সেন্টেন্সের মতনই দ্যাট বসবে, দ্যাটের পর সাবজেক্ট বসলো, সাবজেক্ট হি। এবার এইখানে লেট চেঞ্জ হয়ে যাবে মাইট অথবা মাইট বি অ্যালাউড টু। যদি সাজেশন বা প্রপোজাল বোঝায় তখন আমরা কি করেছি, তখন লেটের জায়গায় বসিয়েছি শুড। কিন্তু যখন রিকোয়েস্ট বা আস্কিং ফর পারমিশন বা এমন কিছু যেটা সাজেশন বা প্রস্তাব বোঝায় না, তখন আমরা লেটের জায়গায় বসাবো মাইট বা মাইট বি অ্যালাউড টু। তাহলে এটার ইনডিরেক্ট ন্যারেশন করলে এরকম হলো, স্বপন রিকোয়েস্টেড মি দ্যাট হি মাইট অর মাইট বি অ্যালাউড টু কাম ইন। পরের এক্সাম্পল দেখো, উই সেড লেট হিম সিং আ সং। এবার এখানে উই সেড লেট হিম সিং আ সং, এটা কিন্তু রিকোয়েস্টও ঠিক বোঝাচ্ছে না, এটা এক্স্যাক্টলি রিকোয়েস্ট নয়। তো সেই ক্ষেত্রে যখন রিকোয়েস্ট ঠিক বোঝাচ্ছে না, তখন আমরা সেইটটাকে সেইট হিসেবেই রেখে দিতে পারি, বা যদি সেইট টু থাকতো তাহলে আমরা সেইট টু এর জায়গায় টোল বসাতে পারতাম, যেরকমভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সে করি। এখানেও তাই করলেই হবে। তাহলে উই সেইড দ্যাট হি, এখানেও মাইট বা মাইট বি অ্যালাউড টু ইউজ করব। উই সেইড দ্যাট হি মাইট অর মাইট বি অ্যালাউড টু সিং আ সং। তো আজকে তোমরা শিখলে কিভাবে ইম্প্যারেটিভ সেন্টেন্সের ন্যারেশন করতে হয়। এবারে আমি কতগুলো এক্সারসাইজ দিচ্ছি, তোমরা দেখো স্ক্রিনে এক্সারসাইজগুলো আছে, এই এক্সারসাইজগুলো বাড়িতে প্র্যাকটিস করো। প্র্যাকটিস করে তারপর আমাকে তোমরা জানাতেও পারো, ফোন করেও জানাতে পারো, অথবা এই কমেন্ট বক্সে যদি তোমরা টাইপ করে আমাকে জানাও, বা কোনো অসুবিধের জায়গাগুলি অ্যাটলিস্ট যদি জানাও, যদি উত্তরগুলো নাও জানাও, অসুবিধে যদি হয়ে থাকে তাহলে সেই জায়গাগুলো আমাকে জানাও। জানালে আমি বুঝতে পারবো যে তোমরা আমার কথা বুঝতে পারছো কি না, বা আমি যেভাবে পড়াতে চাইছি সেভাবে তোমাদের সেই পড়ানোটা তোমাদের পছন্দ হচ্ছে কি না। তো যাই হোক, তোমরা নিশ্চয়ই পজ করে এবার লিখে নেবে, কোয়েশ্চেনগুলো লিখে নাও, প্র্যাকটিস করো। নেক্সট পিরিয়ডে আমরা আরও একটা টপিক নিয়ে আসবো। এরপরে দুটো জিনিস বাকি আছে, এক্সক্লেমেটরি সেন্টেন্স আর অপারেটিভ সেন্টেন্স, এই দুটো একসাথেই একটা ক্লাসে আমি আলোচনা করব। যাই হোক, তোমরা ভালো থেকো, পড়াশোনা করো।